এসএসসি 2026 মানবিক বিভাগের শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি এসএসসি পৌরনীতি প্রথম অধ্যায়, পৌরনীতি এবং নাগরিকতা অধ্যায়ের 50টি এমসিকিউ সলভ ক্লাস। এই 50টি এমসিকিউ সলভ ক্লাস হচ্ছে একাধিকবার যেই বোর্ডে প্রশ্নগুলো এসেছে। আজকে যখন তোমরা ক্লাস করবে, ক্লাসে তোমরা দেখতে পারবে যে এই 50টি কোশ্চেন একাধিকবার, কখনো দিনাজপুর বোর্ড, কখনো রাজশাহী বোর্ড, এবং শুধুমাত্র যে ওই বছরেই প্রশ্নটা আসছে এমন না, এর পূর্ববর্তী বছরগুলোতে ওই সেম প্রশ্নই আসছে। তো শুরু করা যাক আজকে আমাদের ক্লাসটা। তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে সংক্ষিপ্ত, প্রথমে আমরা দেখবো যে আমাদের সংক্ষিপ্ত যে সিলেবাস আছে, আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে কোন কোন অধ্যায় আছে। আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে কিন্তু 6টা অধ্যায় আছে। ভাইয়া তাহলে 6টা অধ্যায় কি কি? প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম অধ্যায়। তাহলে আমরা ধাপে ধাপে আজকে আমরা প্রথম অধ্যায়ের এমসিকিউ সলভ করব। তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে আমাদের প্রথম প্রশ্ন আমরা দেখতে পারি, পৌরনীতিকে কোন ধরনের বিজ্ঞান বলা হয়? তো ভাইয়া, আপুরা, তো প্রথম প্রশ্নের প্রথম অপশনটা কি? পৌরনীতিকে কোন ধরনের বিজ্ঞান বলা হয়? সামাজিক বিজ্ঞান, নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, মনোবিজ্ঞান নাকি নৃবিজ্ঞান? তাহলে আমরা যদি উত্তর সলভ করি, হ্যাঁ, তোমরা ইতোমধ্যে বুঝে গেছো যে পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। আমরা ইতিমধ্যে পেয়েছি পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হচ্ছে। আমরা পরবর্তী স্লাইডে যাই। আমরা পরবর্তী স্লাইডে জানি যে পৌরনীতি শব্দটি কোন ভাষা থেকে এসেছে। এখানে আছে গ্রিক ভাষা, ল্যাটিন ভাষা, ইংরেজি ভাষা ও স্প্যানিশ ভাষা। আমরা জানি কি পৌরনীতি শব্দটি ল্যাটিন ভাষা থেকে এসেছে। হ্যাঁ, তোমরা ইতিমধ্যে বুঝে গেছো। আমরা পরবর্তী স্লাইডে যদি যাই, পৌরনীতির ইংরেজি শব্দ সিভিক্স এসেছে কোন দুটি শব্দ থেকে? ভাইয়া বলো তো কোন দুটি শব্দ থেকে? হ্যাঁ, তোমাদের ব্রেন স্টর্মিং হচ্ছে, তোমরা হয়তো এতক্ষণে বুঝে গেছো যে কোন দুটি শব্দ। যদি আমরা অপশনে যাই, সিভিস ও সিভিটাস থেকে, সিভিক্স ও সিটিজেন থেকে, সিভিস ও সিটিজেন থেকে। এখানে একটা বানানের আছে, এখানে শুধু সিভিস, তার আগের যে অপশনটা দেখেছিলাম সেখানে হচ্ছে সিভিক্স, আর লাস্ট যেটা অপশন ঘ নাম্বারে সেটা হচ্ছে সিটিজেন ও সিভিটাস থেকে। তো ভাইয়া, পরীক্ষার হলে কিন্তু তোমাকে কনফিউজ করার জন্য এ ধরনের প্রশ্নই আসে যে তোমার কয়েকটা লেটার বা একটা এস এর কারণে শব্দের পরিবর্তন হচ্ছে। তোমরা ইতিমধ্যে বুঝে গেছো যে পৌরনীতির ইংরেজি শব্দ সিভিক্স এসেছে ল্যাটিন শব্দ সিভিস ও সিভিটাস থেকে। সিভিস ও সিভিটাসের মানে কি আমরা পরবর্তী স্লাইডে যখন যাব তখন আমরা দেখতে পারবো যে সিভিস এবং সিভিটাসের মানে কি। তো আমরা এতক্ষণ যেটা বুঝলাম সেটা হচ্ছে পৌরনীতির ইংরেজি শব্দ সিভিক্স এসেছে সিভিস ও সিভিটাস থেকে। আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, পরবর্তী স্লাইডে আমরা আসছি যে সিভিস শব্দের অর্থ কি। ভাইয়া, তোমরা কিন্তু ইতিমধ্যে দেখবা যে একাধিক বোর্ডে এই প্রশ্নটা আসছে। সিলেট বোর্ড 24, 22, বরিশাল বোর্ড, ময়মনসিংহ বোর্ড 21-এও এই প্রশ্নটা আসছে। সিভিস শব্দের অর্থ কি? সিভিস শব্দের অর্থ হচ্ছে নাগরিক। সিভিটাস শব্দের অর্থ কি? ভাইয়া, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ময়মনসিংহ বোর্ড, দিনাজপুর বোর্ড 2024 সালে এই প্রশ্নটা আসছে। একইভাবে যশোর বোর্ড এবং চট্টগ্রাম বোর্ডেও কিন্তু প্রশ্ন আসছে। দেখো, একটা প্রশ্ন কিন্তু প্রশ্নটা 4টা বোর্ডে আসছে। তবু 4টা বোর্ডে কি একই সময় আসছে? না। 21 সালে যেই প্রশ্নটা আসছে, 23 সালে সেম প্রশ্ন আসছে এবং 24 সালেও সেম প্রশ্ন আসছে। তো সিভিটাস শব্দের অর্থ কি? সিভিটাস শব্দের অর্থ আমরা কি জানি? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, নগর রাষ্ট্র। সিভিটাস শব্দের অর্থ কি? সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র। তো আমরা যে পরবর্তী স্লাইডে যাই ভাইয়া, এখন একটা আমরা প্রশ্ন পেয়েছি যে কত সালে দাস প্রথা বিলুপ্ত হয়। তো দাস প্রথা কত সালে বিলুপ্ত হয়? এটা কি 1907 সালে, 1919 সালে, 1807 সালে, আরেকটা হচ্ছে 1819 সালে? ও, তোমরা ইতিমধ্যে হয়তোবা দেখে ফেলেছো, আমাদের উত্তরটা দেয়া ছিল এখানে 1807 সালে, এবং তোমরাও হয়তোবা ধরে ফেলেছো যে 1807 সালে দাস প্রথা কিন্তু বিলুপ্ত হয়। তো ভাই, আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, পরবর্তী স্লাইড আমাদের কোনটা? পরবর্তী স্লাইড হচ্ছে নগর রাষ্ট্রের উদ্ভব হয়েছিল মূলত কোথায়। এবং দেখো, এটাও কিন্তু একটা বোর্ডে আসছে। এটা কত সালে আসছে? এটা হচ্ছে সিলেট বোর্ড 2025 সালে হচ্ছে এই প্রশ্নটা আসছে যে নগর রাষ্ট্রের উদ্ভব হয়েছিল কোথায়। আমরা যদি অপশনে দেখি, ইতালিতে, প্যারিসে, গ্রিসে নাকি ইংল্যান্ডে? হ্যাঁ, তোমরা ইতিমধ্যে ধরে ফেলেছো, নগর রাষ্ট্রের উদ্ভব হয়েছিল গ্রিসে।
তো ভাইয়া আমরা হচ্ছে যখন আমরা যখন পূর্ণ তোমাদেরকে পড়াবো, অধ্যায় ভিত্তিক পড়াবো, তখন হয়তো বা আমরা প্রতিটা অপশনের হচ্ছে ব্যাখ্যা সহ তোমাদেরকে আমরা পড়িয়ে দেবো। আমরা যে পরবর্তী স্লাইডে যাই ভাইয়া, পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাই কি প্রাচীনকালে কোন দেশে নগর রাষ্ট্র ছিল। এটা তো আমরা গ্রিসে ইতিমধ্যে পেয়েছি, সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 23 এবং 20। দেখো অনেক সময় তোমাদের প্রশ্ন হয় যে ভাইয়া আমরা সেম বোর্ডের প্রশ্ন কি প্রিভিয়াস ইয়ারের পড়বো, তাহলে কি আমাদের কমন আসবে কিনা। দেখো ভাইয়া চট্টগ্রাম বোর্ড 20 সালে যেই প্রশ্নটা আসছে ঠিক একইভাবে সেম প্যাটার্নে 23 সালে কিন্তু ওই চট্টগ্রাম বোর্ডেই প্রশ্নটা আসছে। তাহলে আমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করা কতটা গুরুত্ব এখানে আমরা বুঝতেছি। আমরা নেক্সট কোশ্চেন যদি যাই ভাইয়া, আচ্ছা প্রাচীন গ্রিসে নাগরিক এবং নগরাষ্ট্রের সম্পর্ক কেমন ছিল। তো আমরা তো গ্রিস নিয়ে যেহেতু আলোচনা চলছে, আর পরিপূরক, এটি কি পরিপূরক, এটি প্রতিযোগিতামূলক, সহযোগিতামূলক, নাকি অবিচ্ছেদ্য। তোমরা তাহলে ভাবো ভাইয়া এবং আপুরা, তাহলে কি হতে পারে এটা। হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, এটা হচ্ছে অবিচ্ছেদ্য অংশ ছিল, যে প্রাচীন গ্রিসে নাগরিক এবং নগরাষ্ট্রের মধ্যে এটা অবিচ্ছেদ্য অংশ ছিল। আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, ও তোমাদের ইতিমধ্যে বলে রাখি, আমরা আজকে যেই তোমাদেরকে এমসিকিউ গুলো করাবো, আমরা যেই যতগুলো এমসিকিউ করাবো সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার বোর্ডে আসছে এমনটা না, বোর্ডে একাধিকবার প্রশ্নটা আসছে। এবং তোমরা দেখবা বিভিন্ন স্কুলগুলোতে, শহরে যেগুলো বড় বড় স্কুল আছে বা দেশের যে টপ স্কুল কলেজ, এইগুলাতে বারবার কিন্তু এগুলো প্রশ্ন হচ্ছে ডিরেক্ট উঠায় দিচ্ছে। সো এইগুলো কিন্তু তোমার প্রিভিয়াস ইয়ারে যে আসছে এমনটা না, পরবর্তী সময়েও কিন্তু এই প্রশ্নগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা পরবর্তী স্লাইডে যাই। কারা নগরাষ্ট্রের নাগরিক ছিল, আমরা নগরাষ্ট্র নিয়ে আলোচনা করতেছি, রাইট। এই প্রশ্নটা কিন্তু চট্টগ্রাম বোর্ড 25 সালে আসছে, তোমার বোর্ড কোশ্চেন এটা আসছে। মূলত আমাদের প্রশ্নটা ছিল যে কারা নগরাষ্ট্রের নাগরিক ছিল, নারীরা, দাস দাসী, পুরুষ, বিদেশি। হ্যাঁ তুমি ঠিকই ধরেছো আপু এবং ভাইয়ারা, এটা হবে পুরুষ, পুরুষরা নগরাষ্ট্রের নাগরিক ছিল। আমরা পরবর্তী স্লাইডে যাই। শব্দগত অর্থে নাগরিক হলো, ভাইয়া এটাও কিন্তু আমার কুমিল্লা বোর্ড 2022 সালে আসছিল, যে শব্দগত অর্থে নাগরিক হলো কোনটা কোনটা, রাষ্ট্রের নাগরিক, নিজ দেশের অধিবাসী, নগরের অধিবাসী, সকল দেশের অধিবাসী। হ্যাঁ এটা তোমরা ঠিক ধরেছ, নগরের অধিবাসীরাই হচ্ছে নাগরিক। আমরা পরবর্তী স্লাইডে যাই ভাইয়া। হ্যাঁ সেটি হচ্ছে যে নাগরিকের মর্যাদাকে কি বলে, নাগরিকের মর্যাদাকে কি বলে। ঢাকা বোর্ড 2021 সালে আমরা এই বোর্ড প্রশ্নটা পেয়েছিলাম। এটি হচ্ছে নাগরিকতা, নাগরিক, নাকি নির্বাচক মণ্ডলী, নাকি সদস্য। হ্যাঁ নাগরিকের মর্যাদাকে মূলত নাগরিকতাই বলে, নাগরিক হবে না, কারণ আমরা নাগরিক নিয়েই আলোচনা করতেছি, এই জন্য নাগরিকতা বলে। আর পরবর্তী স্লাইডে যদি যাই ভাইয়া বা পৌরনীতিকে জ্ঞানের মূল্যবান শাখা, পৌরনীতিকে জ্ঞানের মূল্যবান শাখা হিসেবে কে বলেছেন। এই প্রশ্নটা যদি আমরা দেখি, চট্টগ্রাম বোর্ড 2022 সাল, দিনাজপুর বোর্ড 20 সাল এবং বরিশাল বোর্ড 19 সাল। আমি কিন্তু এখনই তোমাদেরকে আলোচনা করেছি যে দেখো 19 সালে যেই প্রশ্নটা আসছে ঠিক অন্য বোর্ডে কিন্তু 20 সালে চলে আসছে এবং আরেকটা বোর্ডে 22 সালে চলে আসছে। তাহলে বোর্ড কোশ্চেন সলভের কতটা গুরুত্বপূর্ণ। তাহলে ভাইয়া তোমাকে যদি এখন আমি বলি যে পৌরনীতিকে জ্ঞানের মূল্যবান শাখা কে বলেছেন, ফোস্টার, জন মিলস, জন লক, নাকি ইএম হোয়াইট। তো এই উত্তরটা হচ্ছে, হ্যাঁ ঠিক ধরেছ, ইএম হোয়াইট। আমরা পরবর্তী স্লাইডে যদি যাই ভাইয়া, বিষয়বস্তুর দৃষ্টিকোণ থেকে পৌরনীতিকে কয়টি ভাগে ভাগ করা যায়। এই প্রশ্নটা দেখো চট্টগ্রাম বোর্ডে আসছে, সিলেট বোর্ডে আসছে, সিলেট বোর্ডে 23 সালে আসছে এবং সিলেট বোর্ডে 23 সালে আসছে এবং চট্টগ্রাম বোর্ডে প্রশ্নটা হচ্ছে 24 সালে আসছে। বিষয়বস্তুর দিক থেকে 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে, 5 ভাগে এই প্রশ্নটা হচ্ছে, তাহলে তোমার হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়। আমরা পরবর্তী স্লাইডে যদি আসি ভাইয়া, নাগরিকতার স্থানীয় বিষয় কোনটি। আজকে আমরা স্থানীয় এবং আন্তর্জাতিক বিষয় একটা জিনিস জানবো। দেখো এই প্রশ্নটা বরিশাল বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে। বরিশাল বোর্ডে 2022 সালে আসছে, আর দিনাজপুর বোর্ডে এই প্রশ্নটা 23 সালে চলে আসছে, তার মানে প্রশ্নটা রিপিট হয়েছে। নাগরিকতার স্থানীয় বিষয় কোনটি, সিটি কর্পোরেশন, জাতীয় সংসদ, সার্ক, জাতিসংঘ। সার্ক, জাতীয় সংসদ এই দুটো হচ্ছে আন্তর্জাতিক,
এটি হচ্ছে আমরা আন্তর্জাতিক বুঝাইছি, আর এটি হচ্ছে রাষ্ট্রের সরকারি সংস্থা। স্থানীয় সংস্থা কিন্তু সিটি কর্পোরেশন, তোমাদের একটা অধ্যায় আছে, ওই অধ্যায় গেলে তোমরা দেখতে পারবে, সেটা হচ্ছে স্থানীয় ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশনের আওতাভুক্ত। আচ্ছা পরবর্তী স্লাইডে যাই, এটি কোনটা হবে ভাইয়া? সিটি কর্পোরেশন। নেক্সট স্লাইড, কোনটি নাগরিকের আন্তর্জাতিক বিষয়ক সংস্থা, যেটা হচ্ছে বরিশাল বোর্ড 21 সালে আসছে, চট্টগ্রাম বোর্ড 22 সালে আসছে। তো এই দুইটা কোশ্চেন কিন্তু রিপিট হয়েছে। আমি কিন্তু প্রিভিয়াস ইয়ারে তুমি যত প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখবা যে কোশ্চেন রিপিট হয়, এবং তোমরা কিন্তু যখন ক্লাসটা করবা, ক্লাসটা তোমরা একবার করবা, করে হচ্ছে আরেকবার ক্লাসটা রিপিট করবা, তাহলে তোমার প্রতিটা প্রশ্ন তোমার মগজে মননে আচ্ছা প্রবেশ করবে। তো আন্তর্জাতিক বিষয় কোনটা? একটু আগে কিন্তু আমরা সার্ক এবং জাতিসংঘ আন্তর্জাতিক বিষয় পেয়েছি। একটা যদি আমরা আগে যাই, আমরা কিন্তু এখানে পেয়েছিলাম এই যে সার্ক এবং জাতিসংঘ আন্তর্জাতিক। তো পরবর্তী তাহলে আমার এটা কি ভাইয়া, তোমাদের হয়তো বুঝতে দেরি নেই, সেটা হচ্ছে আন্তর্জাতিক হচ্ছে জাতিসংঘ। নেক্সট স্লাইডে আমরা যাই, সেটি হচ্ছে সন্তান জন্মদান ও লালন পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্ণ পরিবার হলো, এই পরিবার বলে, ক্ষুদ্র বর্ণকে পরিবার বলে, এই উক্তিটি কার? ভাইয়া তুমি একটা জিনিস নিয়ে নিবা, সেটা হচ্ছে তোমার উক্তি থেকে, বিভিন্ন উক্তি থেকে তুমি সবগুলো বোর্ড কোশ্চেন সলভ করতে যাবা, দেখবা উক্তি থেকে মাস্ট আসবে। হোয়াইটের উক্তি, তারপর হচ্ছে অ্যারিস্টোটলের উক্তি কি, ম্যাকিয়াভেলির কি উক্তিটা ছিল, এগুলো কিন্তু মাস্ট আসে। তো এই উক্তিটি কার? গ্রিক দার্শনিক অ্যারিস্টোটল, রাষ্ট্রবিজ্ঞানী হোয়াইট, আরেকটা হচ্ছে অধ্যাপক গার্নার। তো এইটা দেখে তোমার আসলে কনফিউজ হওয়ার কোনো উপায় নেই, এটি হ্যাঁ তুমি ঠিকই ধরেছো, হোয়াইট হবে। তো তখন তোমার মনে হতে পারে যে ভাইয়া এখানে দুইটা আছে, এটা একটা অনেক সময় বোর্ডে কিন্তু এভাবেও চলে আসে যে তোমাকে কনফিউজ করে দেওয়ার জন্য এভাবে প্রশ্ন দিয়ে এর পরবর্তীতে হচ্ছে তুমি খ দিলেও হবে, গ দিলেও হবে, অর্থাৎ হোয়াইট মূলত এই উক্তিটা করেছিল। এটা কোন কোন বোর্ডে আসছে ভাইয়া? এটা কিন্তু একাধিক বোর্ডে চলে আসছে। সিলেট বোর্ড 22-এ আসছে, কুমিল্লা বোর্ড 2022 সালে আসছে, এবং কুমিল্লা বোর্ডেই 24 সালে প্রশ্নটা রিপিট করছে, এবং রাজশাহী বোর্ড কিন্তু 25-এ আসছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এক প্রশ্ন বারবার আসছে। আমরা পরবর্তী যদি স্লাইডে যাই, দেবব্রতের মা পরিবারের কর্তৃত্ব করেন। দেবব্রত একটা চরিত্র, তার মা হচ্ছে পরিবারের কর্তৃত্ব করেন। দেবব্রতের পরিবারের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? মা যেহেতু পরিবারের কর্তৃত্ব করেন, তাহলে এটি হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার। তো সেক্ষেত্রে মাতৃতান্ত্রিক পরিবার কি চাকমা, মারমা, গারো নাকি রাখাইন? হ্যাঁ তুমি মনে তোমার ব্রেন স্টেমে হয়ে গেছে অলরেডি যে এটি হচ্ছে গারো পরিবার। এবং দেখো চট্টগ্রাম বোর্ড এবং সিলেট বোর্ড 2023 সালে এই প্রশ্নটা আসছে, মানে একটা প্রশ্ন কিন্তু দুইটা বোর্ডে চলে আসছে। আমরা যে 19 নম্বর ইয়াতে যাই, তাহলে 19 নম্বর হচ্ছে বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবারকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? তো এই প্রশ্নটা দেখো একাধিক বোর্ডে আসছে। আমি যদি বলি যে সকল বোর্ড 2016 সালে এই প্রশ্নটা আসে, একইভাবে চট্টগ্রাম বোর্ড 2023 সালে প্রশ্ন আসে, এবং রাজশাহী বোর্ড 21 সালে আসছে, এবং 24 সালেও কিন্তু প্রশ্নটা চলে আসছে ভাইয়া। তো পরবর্তী যেটা আমরা মনে হয় এটি হচ্ছে কয় ভাগে ভাগ করা যায়? 2টি, 3টি, 4টি নাকি 5টি? তো ভাইয়া এটিকে হচ্ছে 3 ভাগে ভাগ করা যায়। আমরা যখন পরবর্তী ক্লাস করব তখন কিন্তু তোমরা দেখবা যে আমরা কিন্তু প্রতিটা ইয়ার ব্যাখ্যা সহ তোমাদেরকে দিতে পারবো, এবং তোমরা আমাদের ক্লাসের সাথে থাকো, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো এবং ফার্স্ট নোটিফিকেশন অন রাখবা, যে কোনো একটা ক্লাস যাওয়ার সাথে সাথে সবার আগে ওই ক্লাসটা হচ্ছে তো তোমার কাছে চলে যাবে নোটিফিকেশন। সো ভাইয়া লেট করবা না, সামনে খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা চলে আসতেছে। সো এই টাইমটা তোমরা যত বেশি নিজেদেরকে পড়াশোনা ইউটিলাইজ করতে পারো, তত বেশি তোমাদের জন্য সামনের সময়টা মঙ্গলকর। তো আমরা যে পরবর্তী প্রশ্নটা চলে যাই ভাই, আমরা 19 নম্বর অলরেডি পেয়েছি। তো আমরা যদি পরের প্রশ্নতে যাই, যে 20 নাম্বার প্রশ্ন, দেখো ইতিমধ্যে আমরা কিন্তু 20টা এমসিকিউ তোমাদেরকে সলভ করিয়েছি, 20টা এমসিকিউ ডান। তার মানে হচ্ছে আমাদের হচ্ছে পরবর্তী যেটা প্রশ্ন, আমাদের সমাজে কোন ধরনের পরিবারটা হচ্ছে বেশি দেখা যায়? কোন ধরনের পরিবার? এটি কিন্তু যশোর বোর্ড 23 সালে আসছিল, যে আমাদের সমাজে কোন ধরনের পরিবার বেশি দেখা যায়? একপত্নিক ও পিতৃতান্ত্রিক, একপত্নিক ও মাতৃতান্ত্রিক,
বহুপত্নিক ও পিতৃতান্ত্রিক, বহুপত্নিক ও মাতৃতান্ত্রিক। হ্যাঁ, তুমি অলরেডি মাথায় তোমার ঢুকে গেছে যে কোন পরিবারটা দেখা যায়, সেটা হচ্ছে একপত্নিক ও পিতৃতান্ত্রিক পরিবার। তো নেক্সট স্লাইডে আমরা যদি যাই ভাইয়া, সেটা হচ্ছে বাংলাদেশের নিচের কোন ধরনের পরিবার দেখা যায় না। এই জায়গাটা কনফিউজিং। দিনাজপুর বোর্ড 2024 এটা আসছিল, সেটা হচ্ছে যে দেখা যায় না। তুমি তো ভাইয়া দেখা যাবে যে হচ্ছে হ্যাঁ বাংলাদেশে তো আমার এই পরিবার দেখা যায়, তুমি নাটা দেখোনি, তো কি হবে ভাইয়া? তো পর প্রশ্নটা ভুল হয়ে যাবে। সো ঠান্ডা মাথায় পুরো প্রশ্নটা পড়তে হবে, দেখা যায় না। একপত্নিক পরিবার, বহুপত্নিক পরিবার, বহুপতি পরিবার, যৌথ পরিবার। হ্যাঁ, বহুপতি পরিবারটা বাংলাদেশের নিচের এই পরিবারটা আসলে দেখা যায় না। এছাড়া একপত্নিক, বহুপত্নিক এবং যৌথ পরিবার আমরা দেখা যায়, এবং এটা আমরা পেয়েছি। পরবর্তী স্লাইডে যদি যাই, সৌমি। সৌমি কি ভাইয়া? আমরা একটু আগে দেবব্রত যেমন পড়েছিলাম, দেবব্রত একটা ক্যারেক্টার ছিল, একটা চরিত্র, সৌমিও তার একটা চরিত্র। সৌমি কি করেছে? সৌমি তার পরিবারের সদস্যদের সাথে 21শে ফেব্রুয়ারি বই মেলায় যায়। আমরা জানি অলরেডি বই মেলা শুরু হয়ে গেছে গতকালকে। 21শে ফেব্রুয়ারি প্রতি বছরই হচ্ছে বইমেলা হয়, এবং আমরা এটিকে বইমেলা যাই এবং বইমেলা উদযাপন করি। তো 21শে ফেব্রুয়ারি তারা বইমেলায় যায়, এবং এটি পরিবারের কোন ধরনের কাজ? অলরেডি সিলেট বোর্ড 2022 সালে প্রশ্নটা কিন্তু চলে আসছে। তো এটি কোন ধরনের পরিবারের কোন ধরনের কাজ? এটি কি পরিবারের জৈবিক কাজ, শিক্ষামূলক কাজ, বিনোদনমূলক কাজ, নাকি মনস্তাত্ত্বিক কাজ? হ্যাঁ, এই যে আপুরা ভাইয়ারা তোমরা অলরেডি এটা বুঝে গেছো যে এটি পরিবারের বিনোদনমূলক কাজ। নেক্সট স্লাইডে যদি আমরা চলে যাই, সেটা হচ্ছে মিনু সেলাইয়ের কাজের মাধ্যমে, মিনু হচ্ছে ওই যে আমরা একটু আগে যেটা বললাম, দেবব্রত, সৌমি, মিনু, এরা কিন্তু একটা চরিত্র। তো মিনু সেলাইয়ের কাজের মাধ্যমে পরিবারের ভরণ পোষণ করে। মিনুর এই কাজটি মূলত পরিবারের কোন ধরনের কাজ? আমরা যখন বোর্ড বই তোমাদের পড়াবো, তখন হচ্ছে বোর্ড বই তোমরা দেখতে পারবা যে পরিবার কি এক পরিবার আছে, যৌথ পরিবার আছে, পরিবারের কাজগুলো কি কি, পরিবারের অনেক কাজ আছে, যেমন বিনোদনমূলক কাজ, অর্থনৈতিক তাদের যে কাজ থাকে পরিবারের, তারপরে জৈবিক কাজ, মনস্তাত্ত্বিক কাজ, এগুলো আমরা আলোচনা করব। তো আমরা যখন এটা আসি, সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024 সালে এই প্রশ্নটা চলে আসছে। তো ভাই আমরা যদি এটা যাই যে মিনু সেলাইয়ের কাজ করে, এটা মিনু কোন জৈবিক কাজ, অর্থনৈতিক কাজ, রাজনৈতিক কাজ, নাকি মনস্তাত্ত্বিক কাজ? হ্যাঁ, তোমরা ইতিমধ্যে বুঝে গেছো এটি হচ্ছে অর্থনৈতিক কাজ। কারণ সেলাইয়ের মেশিনে কাজের মাধ্যমে তার পরিবারের হচ্ছে ভরণ পোষণ আসে। তো এটি তার ভরণ পোষণ আসা মানে কি অর্থনীতির সাথে সম্পৃক্ত, এই জন্য এটা অর্থনৈতিক কাজ। আমরা পরবর্তী স্লাইডে যদি যাই, আমরা পরবর্তী স্লাইডে কি দেখবো যে মানুষ স্বভাবতই জীব, উক্তিটি কোন দার্শনিক? একটু আগে আমরা কিন্তু বলেছি যে উক্তি তোমার মাস্ট আসবে, আবার লিখে দিচ্ছি। ভিভিআই মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো উক্তি, এই প্রশ্নটা কোন কোন বোর্ডে আসছে? আমি যদি ধরি যে কুমিল্লা বোর্ড 2022 সালে প্রশ্নটা আসছে, এবং ময়মনসিংহ বোর্ড, কুমিল্লা বোর্ড, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড 2021 সালে। অর্থাৎ কুমিল্লা বোর্ডে 21 সালে যে প্রশ্নটা আসছে, সেই সেম প্রশ্ন কুমিল্লা বোর্ডে 22 সালে আসছে। ভাই এটা কার উক্তি? জন লক, জাজাক রুসো, কার্ল মার্কস, নাকি এরিস্টটল? হ্যাঁ, তোমার মাথায় ঢুকে গেছে, এটি হচ্ছে এরিস্টটলের হচ্ছে উক্তি। তোমরা হচ্ছে উক্তি বইয়ের যতগুলো উক্তি আছে সবগুলো উক্তি পড়বা, কারণ এই উক্তি থেকে একটা এমসিকিউ তোমার মাস্ট আসবেই। নেক্সট স্লাইডে যাই। রাষ্ট্র একটি কোন ধরনের প্রতিষ্ঠান? ভাইয়া রাষ্ট্র একটি কোন ধরনের প্রতিষ্ঠান কতগুলা বোর্ডে চলে আসছে দেখছো? শুধু বলতেছি যে বোর্ডে দেখো এই প্রশ্নটা, দিনাজপুর বোর্ড, যশোর বোর্ডে যেটা 21 সালে আসছে, কুমিল্লা বোর্ড এবং বরিশাল বোর্ডে 23 সালে আসছে। তার মানে কি প্রশ্ন তোমার রিপিট হয় বোর্ড কোশ্চেনের। আমরা দেখতেছি কি বোর্ড কোশ্চেন এখন অবধি 80% প্রশ্ন হচ্ছে রিপিট হচ্ছে। রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান? রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, নাকি সাংস্কৃতিক? ভাইয়া তুমি বলো, 5 সেকেন্ড মাথায় নাও। হ্যাঁ, তুমি ঠিক ধরেছো, রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। আমরা যদি নেক্সট স্লাইডে যাই, রাষ্ট্রের কয়টি উপাদান নিয়ে গঠিত? ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 4টা বোর্ডে চলে আসছে। বরিশাল বোর্ড 20 সালে আসছে, যেটা চট্টগ্রাম বোর্ডস,
যশোর বোর্ড 22 সালে আসছে, ঢাকা বোর্ড 22 সালে আসছে, আবার বরিশাল বোর্ড 25 সালে এই প্রশ্নটা আসছে। রাষ্ট্রের কয়টি উপাদান? 3টি, 4টি, 5টি, 6টি। রাষ্ট্রের 4টি উপাদান। নেক্সট প্রশ্নে যাই। রাষ্ট্র গঠনের অপরিহার্য উপাদান কোনটি? রাষ্ট্র গঠনের অপরিহার্য, যেটি ছাড়া রাষ্ট্র গঠন হতে পারে না। জনসমষ্টি, ভূখণ্ড, সার্বভৌমত্ব, সরকার। এটি সিলেট বোর্ড 20 সালে আসছে। দেখো রাষ্ট্র নিয়ে কিন্তু প্রশ্ন আসে, তো রাষ্ট্রটা আমরা পড়তে হবে, ওখান থেকে এমসিকিউ আসবেই। রাষ্ট্রের অপরিহার্য উপাদান হচ্ছে জনসমষ্টি। হ্যাঁ, নেক্সট স্লাইডে যাই। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর আগেরটা পড়ছে রাষ্ট্রের অপরিহার্য উপাদান, এরপর হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান কোনটি। এটা কতগুলা বোর্ডে আসছে, বড়ি আমরা এটা দেখাই, সেটি হচ্ছে, তাহলে আমি তোমাদেরকে ইতিমধ্যে একটু হাইলাইট করি, সেটা হচ্ছে রাষ্ট্রের সবথেকে গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যকীয় উপাদান কোনটি। অত্যাবশ্যক উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। এর আগের প্রশ্নটা আমরা কি পেয়েছি? আগের প্রশ্নটা আমরা পেয়েছি রাষ্ট্র গঠনের অপরিহার্য উপাদান। পরের প্রশ্নটা কি? রাষ্ট্র গঠনের সব থেকে গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যকীয় উপাদান। দেখো একটা ওয়ার্ড শুধু চেঞ্জ করে দিলে আমার অর্থের ইয়াটা চেঞ্জ হয়ে আসলো। এবং কতগুলো বোর্ডে আসছে ভাইয়া, এটা কি বলবো। রাজশাহী বোর্ড 19 সালে আসছে, যশোর বোর্ড 20 সালে, সিলেট বোর্ড 22 সালে, ঢাকা বোর্ড 21 সালে, সিলেট বোর্ড আবার 23 সালে আসছে, চট্টগ্রাম বোর্ডও 22 সালে আসছে, আবার সিলেট বোর্ড 24 সালে আসছে। তার মানে সিলেট বোর্ড 22 সালে যেটা আসছে, 23 সালে আসছে, 24 সালেও সেম প্রশ্ন আসছে। প্রশ্ন কিন্তু ভাইয়া রিপিট হচ্ছে। আমাদের পরবর্তী স্লাইডে যাই। রাষ্ট্রের উৎপত্তির প্রাচীন মতবাদ দেয় কে? আমরা মতবাদগুলো জানবো, আমরা অনেক মতবাদ আছে। এই প্রশ্নটা দেখো, ঢাকা বোর্ড কতগুলো বোর্ডে আসছে, সকল বোর্ড 2016 সালে প্রশ্নটা দিয়েছে, এবং ওই সকল বোর্ডে 17 সালে প্রশ্নটা আসছে। বরিশাল বোর্ড 21-এ আসছে, যশোর বোর্ড 24-এ আসছে, এবং ঢাকা বোর্ড 25-এ আসছে। এই প্রশ্নটা কিন্তু বারবার রিপিট হচ্ছে। তাহলে ভাইয়া রাষ্ট্রের উৎপত্তির প্রাচীন মতবাদ কোনটি? প্রাচীন মতবাদ, হ্যাঁ বুঝতে পারছো, ঐতিহাসিক মতবাদ, বল প্রয়োগ, ঐশী, সামাজিক, কোনটি? হ্যাঁ ঐশী। ঐশী কি জিনিস সেটা আমরা পরবর্তী ক্লাসে যখন আমরা ডিটেলস আলোচনা করবো তখন তোমাদেরকে বুঝতে পারবো। পরবর্তী স্লাইডে যাই। কোন মতবাদ অনুযায়ী রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রকৃতির বসবাস করত? এটি কোন বোর্ডে আসছে ভাইয়া? দিনাজপুর বোর্ড 25-এ আসছে। বোর্ড কোশ্চেন থেকে আসতেছে, হ্যাঁ আসতেছে, সব প্রশ্ন আসতেছে। তো এই প্রশ্নটা ঐশীর মতবাদ, সামাজিক চুক্তি, ঐতিহাসিক মতবাদ, বল বা শক্তি প্রয়োগ, কোনটি? ভাইয়া এবং আপুরা তোমরা হচ্ছে ব্রেন স্টর্মিং, তোমরা হচ্ছে মাথায় ঢুকে নাও প্রশ্নটা, যে প্রশ্নটার উত্তর কি হবে। উত্তর হবে সামাজিক চুক্তি। তোমরা ইতিমধ্যে বুঝে গেছো এটা। ও ইতিমধ্যে আমাদের 30টা প্রশ্ন খুব আমরা দারুণভাবে সলভ করলাম। আশা করি তোমরা 30টার মধ্যে কোনো বিষয়ে যদি কনফিউশন থাকে বা জানার তোমার যদি কিছু জানার থাকে তাহলে তোমরা আমাদের কমেন্টে জানাইতে পারো, আমরা তোমাদেরকে কমেন্টে রিপ্লাই দেব। এছাড়া আর কি কি ধরনের তোমরা কন্টেন্ট চাও ওই বিষয়টাও তোমরা জানাইতে পারবা, তখন আমরা হচ্ছে তোমাদের চাহিদার উপর করে আমরা কন্টেন্ট দিতে পারবো। পরবর্তী যদি 31 নম্বর প্রশ্ন চলে যায়, আমরা কিন্তু এখন চলে আসছি অনুচ্ছেদ। অনুচ্ছেদ কিন্তু খুব মজার, বুঝছো ভাইয়া এবং আপুরা। সেটা হচ্ছে অনুচ্ছেদটি পড়ো, 31 এবং 32 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে কি রাজু, রাজু কি একটা চরিত্র? ওই যে দেবব্রত, সৌমি, এই ধরনের যে চরিত্রগুলো পেয়েছিলাম, রাজু হচ্ছে ঠিক তেমন চরিত্র। রাজু কই পড়ে? রাজু হচ্ছে 10ম শ্রেণীর ছাত্র, তার পরিবারের বাবা মা দাদা দাদি চাচা চাচি একত্রে বাস করে। অন্যদিকে রাজুর বন্ধু আবার কে? মিজান। মিজান হচ্ছে রাজুর বন্ধু। মিজানের বাবা মা দুজনেই চাকরিজীবী, সে প্রায় সময় নিঃসঙ্গতায় ভোগে। এই প্রশ্নটা কেউ আসছে, এই প্রশ্নটা একাধিকবার আসছে। চট্টগ্রাম বোর্ড 20 সালে আসছে, কুমিল্লা বোর্ড 22 সালে আসছে, এবং দেখো দিনাজপুর বোর্ড 25 সালে আসছে। তাহলে কি কোশ্চেন বারবার রিপিট হচ্ছে। রাজুর কোন ধরনের পরিবার বাস করে? একক পরিবার, যৌথ পরিবার, অনু পরিবার, বহু পরিবার। রাজু যেহেতু বলছে কি তার দাদা দাদি চাচা চাচি সবাই থাকে, তাহলে এটা হচ্ছে যৌথ পরিবার। আমরা জানবো পরবর্তী একক পরিবার কি, যৌথ পরিবার কি, এটা তুমি জানবা। বহুপতি অনু পরিবার কি। মিজানের মানসিক বিকাশের জন্য প্রয়োজন কি? মিজান হচ্ছে নিঃসঙ্গতায় থাকে, এই জন্য তাকে কি করতে হবে? সঙ্গ দেয়া, তাকে পর্যাপ্ত অর্থ দেয়া, তাকে বিনোদন দেয়া, কোনটি ভাইয়া জানাও?
কোনটি হতে পারে? 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2 ও 3। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো। মিজানকে হচ্ছে তাকে সঙ্গ দেয়া, তাকে পর্যাপ্ত অর্থ দেয়া। 1 ও 2। আমরা যে পরবর্তী স্লাইডে যে ভাইয়া এগুলো কিভাবে প্রশ্ন আসে তোমাদেরকে ইতিমধ্যে আমরা জানিয়েছি। সেটা হচ্ছে এগুলো হচ্ছে এইভাবে প্রশ্নটা দেয়। তাহলে হচ্ছে আমরা 32-33 নম্বর স্লাইডে যদি যাই, আশা করি তোমরা 31 এবং 32 খুব ভালোভাবে বুঝে গেছো। তার মানে আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডটা হচ্ছে সীমা পুরনো কাপড় সুতা দিয়ে সেলাই করে নতুন পাপোশ তৈরি করে, সেই পাপোশ বাজারে বিক্রি করে সে যথেষ্ট লাভবান হচ্ছে। তা দেখে গ্রামের অনেকেই এই পাপোশ তৈরির যে তৈরি করে স্বাবলম্বী হচ্ছে। এটা বরিশাল বোর্ড 2025 সালে আসছে। সীমার এই কাজটি কি ধরনের? এটিকে অর্থনৈতিক, শিক্ষামূলক, বিনোদনমূলক নাকি মনস্তাত্ত্বিক? সীমার এই কাজটি অর্থনৈতিক কাজ। কারণ কি ভাইয়া? কারণ সীমা এই কাজটা করে অর্থ উপার্জন করে, অর্থনীতির সাথে সম্পৃক্ত। পরবর্তী স্লাইড। সীমার কাজটির ক্ষেত্রে কোনটি সর্বাধিক প্রযোজ্য? সীমা যে কাজটি করতেছে, এই কাজটা করে তার কি কি হচ্ছে বা সে কি লাভবান হচ্ছে, এটা আমরা জানবো। পরিবারের জন্য কাজ করা, অন্যকে কর্মক্ষম করে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি করে তোলা, পরিবারের দায়িত্ব পালন করা। সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রশ্ন যদি হ্যাঁ তোমরা ইতিমধ্যে বুঝে গেছো, সেটা হচ্ছে সীমাই কাজটা করে কিন্তু একটা আত্মকর্মসংস্থান তার হচ্ছে এটা। পরবর্তী স্লাইডে যাই। নিচের উদ্দীপকটি পড়ো এবং 35 ও 36 নম্বর প্রশ্নের উত্তর দাও। রফিক সাহেব পরিবারের প্রধান, তিনি তার পরিবারের সদস্যদের সুনাগরিকের গুণ অর্জনের শিক্ষা দেন, তিনি পারিবারিকভাবে গণতন্ত্রের চর্চা করেন। এই প্রশ্নটা কই আসছে? সিলেট বোর্ড 2025 সালে এই প্রশ্নটা আসছে। দেখো বোর্ড কোশ্চেন আসছে। রফিক সাহেবের পরিবারটি কোন ধরনের? রফিক সাহেব পরিবারের সদস্যদের মূলত হচ্ছে রফিক সাহেব পরিবারটি কোন ধরনের? রফিক সাহেবের পরিবারটি হচ্ছে, আমরা একটু আগে তোমাদেরকে যতদূর বলছিলাম যে পরিবার থেকে কয়েকটা প্রশ্ন কিন্তু আসে। হ্যাঁ, পরিবার থেকে অনুপরিবার, যৌথ পরিবার, একক পরিবার, পিতৃতান্ত্রিক পরিবার এবং মাতৃতান্ত্রিক পরিবার। তাহলে আমরা যদি দেখি তাহলে রফিক সাহেবের পরিবারটি কোন ধরনের? একক পরিবার, যৌথ পরিবার, মাতৃতান্ত্রিক পরিবার নাকি পিতৃতান্ত্রিক পরিবার? তোমরা তাহলে উত্তর দাও ভাইয়া। তোমাদের উত্তরটা আমরা হচ্ছে, হ্যাঁ তোমরা ইতিমধ্যে ধরতে পারছো, সেটা হচ্ছে রফিক সাহেব হচ্ছে পরিবারের প্রধান আর তিনি মূলত হচ্ছে তার পরিবারকে সবকিছু নির্দেশনা দেন। তাহলে রফিক সাহেব হচ্ছে যেহেতু পরিবারের প্রধান, রফিক সাহেব পরিবারটি হচ্ছে পিতৃতান্ত্রিক পরিবার। পরের স্লাইডে যাই। উদ্দীপকে উল্লেখিত কাজের ফলে পরিবারের সদস্যরা কি হবে? আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে, পরমত সহিষ্ণুতা গুণ অর্জন করবে, অর্থ উপার্জনের প্রতিযোগিতায় লিপ্ত হবে। কোনটি হবে? তোমরা 10 সেকেন্ড সময় নাও, সময় নিয়ে হচ্ছে দেখো তোমরা উত্তরটা কি হতে পারে। হ্যাঁ, ইতিমধ্যে তোমরা বুঝতে পারছো যে উত্তরটা হতে পারে, সেটা হচ্ছে আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং পরমত সহিষ্ণুতা অর্জন করবে। অর্থ উপার্জনের প্রতি প্রতিযোগিতায় লিপ্ত এটি হবে না। তাহলে হচ্ছে 1 ও 2। পরের স্লাইডে যাই। নিচে 59 পড়ো, 37 এবং 38 প্রশ্নের উত্তর দাও। জনাব জহুর আলী বিবাহিত 4 পুত্র, তাদের সন্তানদের নিয়ে একই পরিবারে বাস করেন। পরিবারের কোনো সদস্যের সফলতায় সকলে একসাথে আনন্দ উপভোগ করেন এবং উৎসাহ যোগায়, আবার কারো ব্যর্থতা তাকে সান্ত্বনা দেয়, সাহস যোগায়। জনাব জহুর আলীর পরিবারটি কোন ধরনের? একক, একপত্নিক, বর্ধিত নাকি যৌথ? আচ্ছা ভাইয়া তোমরা তাহলে এইটা 10 সেকেন্ড ভাবো কি হতে পারে। হ্যাঁ তোমরা ইতিমধ্যে বুঝে গেছো যে এটা কি হতে পারে। এটা হচ্ছে যৌথ পরিবার। যৌথ পরিবার কেন হলো? কারণ সে তার পরিবারে বাস করে এবং পরিবারের সদস্য আছে। তাহলে একক পরিবার হলে তো একজন, দুজন। যৌথ পরিবার যখন আসবে তখন হচ্ছে 2 বা ততোধিক সদস্য সেখানে থাকবে। আমরা পরবর্তী স্লাইডে যাই। অনুচ্ছেদে উল্লেখিত কাজ পরিবারের কোনটি সহায়তা করে? উদার হতে, সহমর্মী হতে, সহনশীল হতে। এর কোনটি হবে? আমরা দেখতে পাচ্ছি 4টাই হবে। তার মানে কোনটা? 1, 2 ও 3। যাক, তোমরা অনেক ভালোভাবে বুঝতেছো। আশা করি হচ্ছে তোমরা যখন এই কোশ্চেনগুলো সলভ করবা তখন হচ্ছে তোমাদের ব্রেইনে হচ্ছে অটোমেটিক্যালি ঢুকে যাবে সবকিছু। আমরা পরবর্তী কোশ্চেনে যাই। 39 এবং 40 নম্বরের উত্তর দাও। এটি ঢাকা বোর্ড 25 সালে আসছে।
রাষ্ট্রের উৎপত্তি। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত কোনো একটি মতবাদ শ্রেণীতে আলোচনা করতে গিয়ে বলেন রাষ্ট্র সৃষ্টির পরে মানুষ প্রকৃতির রাজ্যে বসবাস করত। তিনি আরো বলেন দুর্বলের উপর চলতো সবলের অত্যাচার। তোমরা এই এমসিকিউটা পড়ো যে উদ্দীপকের জনাব এ কোন মতবাদকে ইঙ্গিত করেছে। কোন মতবাদকে ইঙ্গিত করেছে ভাইয়া? এটি কি তোমার সামাজিক চুক্তিকে ইঙ্গিত করেছে, ঐতিহাসিক, বল প্রয়োগ, নাকি ঐশী? কোন মতবাদ? মতবাদ 4টা। তোমাদেরকে 5 সেকেন্ড সময় দেওয়া হলো, তোমরা 5 সেকেন্ডের মধ্যে বের করো কোনটি হতে পারে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এটি সামাজিক চুক্তিকে ইঙ্গিত করেছে। সামাজিক চুক্তি। ঐশী অবধি হচ্ছে মতবাদ হচ্ছে তোমাদের এটা। আমরা যদি পরের স্লাইডে যাই, যে অনুচ্ছেদে উল্লেখিত প্রবক্তা হলেন, প্রবক্তা কে কে? জন লক, জ্যাক রুসো, টমাস। তো এই তিনজনের মধ্যে কে কে হতে পারে? তোমরা একটু ভাবো যে কে কে হতে পারে। হ্যাঁ, তোমরা ইতিমধ্যে হয়তো বুঝে গেছো যে কে কে হতে পারে। উত্তর হচ্ছে সবগুলোই, অর্থাৎ জন লক, জ্যাক রুসো এবং টমাস। পরবর্তী স্লাইডে যাই। ও, ইতিমধ্যে 40টা আমরা করে ফেলেছি। আচ্ছা, করার কথা ছিল 50টা, কিন্তু আমরা যে 40টা করিয়েছি তোমাদের, এই 40টা দেখো, তোমাদেরকে যদি আমি একবার রিপিট করি তাহলে 40টা কি কি করিয়েছি দেখো। বোর্ডে এক একটা প্রশ্ন বোর্ডে কতবার করে আসছে। আমি যদি এই প্রশ্নটাই ধরি, প্রশ্নটা 3 বার আসছে। পরের প্রশ্ন, এই প্রশ্ন 6 বার আসছে। ক্যান ইউ ইমাজিন? মানে সেম প্রশ্ন যেটা 19 সালে আসতেছে ওটা 21 সালে আসতেছে। ওই বোর্ডে না আসলে অন্য বোর্ডে 23 সালে চলে আসতেছে, আবার ওই বোর্ডে 25 সালে চলে আসতেছে। তোমাদের ইতিমধ্যে আমরা 40টা খুবই খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করেছি। এই 40টা এমসিকিউ থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে ইনশাল্লাহ। কেন ইনশাল্লাহ কমন পাবে না? তোমাদেরকে ইতিমধ্যে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। দেখো, যেই প্রশ্নটা হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আমি যদি আবার একটা এমসিকিউ বের করি তাহলে সেটি হচ্ছে এই যে এমসিকিউটা। তোমরা কেন কমেন্ট পাবে না? সিবিটার শব্দার্থ কি? এই প্রশ্নটা কি করলো? চট্টগ্রাম বোর্ড 21-এ আসলো, প্রশ্নটা কিন্তু যশোর বোর্ড 23-এও আসলো। তারপরে দিনাজপুর এবং ময়মনসিংহ বোর্ড 24-এও প্রশ্নটা আসছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সেম প্রশ্ন বারবার রিপিট। সো এই 40টা প্রশ্ন তুমি এই ক্লাসটা করবা একবার, করার পর তুমি ক্লাসটা আবার করবা, তুমি ক্লাসটা নোটও করবা। তো আমরা ইতিমধ্যে যে তোমাদেরকে যে 40টা প্রশ্ন পড়িয়েছি, এই 40টা প্রশ্ন প্রায় আমি যদি হিসেব করি তাহলে 120 থেকে 150। ভাইয়া 120 থেকে 150 কিভাবে আমি 200 এমসিকিউ সলভ করেছি? কজ ভাইয়া তুমি দেখো, যেই প্রশ্নটা দিনাজপুর বোর্ড 19-এ আসছে, ঠিক সেম প্রশ্ন দিনাজপুর বোর্ড 24 সালে চলে আসছে, সিলেট বোর্ড 24 সালে চলে আসছে। তার মানে কি, তোমাকে যেই 40টা প্রশ্ন সলভ করেছি, এই 40টা প্রশ্নই সব বোর্ডেই কিন্তু রিপিট হয়েছে। এবং তোমাদের যে 26 সালে এক্সাম হতে চলেছে, এই 26 সালের এক্সামে এই প্রশ্নগুলো থেকে আবার রিপিট আসবে। তো বোর্ড কোশ্চেন কতটুকু ইম্পর্টেন্ট। তো তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আমাদের যারা যদি ক্লাসটি ভালো লাগে ক্লাসটিতে লাইক দিয়ে রাখবা এবং ক্লাসটি আবার করবা। এবং আমাদের কিন্তু তুমি যখন ইউটিউব চ্যানেলে যাবা, সহায়কের ইউটিউব চ্যানেলে গিয়ে নোটিফিকেশন অন করে রাখবা, যাতে করে কোনো ক্লাস আসার সবার সাথে সাথে তোমার নোটিফিকেশন অপশনে আমাদের নোটিফিকেশনটি চলে যায়। এবং তোমাদের ক্লাসটি ভালো লাগলে এবং ক্লাসটি নিয়ে যদি তোমাদের কোনো কমেন্টস থাকে তাহলে তোমরা কমেন্টসে জানাবা। এবং নেক্সট আমাদের কাছে তোমরা কি ধরনের কন্টেন্ট চাও তোমরা সেগুলো আমাদের কমেন্টে জানাবা। তো সেই আশা রেখে এবং তোমাদের প্রতি প্রত্যাশা রেখে, এবং দেখো, শুধু ভাইয়া তোমাদের যদি সলভ করে দেয় তাহলে কিন্তু হবে না, তোমাদেরকে কিন্তু বাসায় পড়তে হবে। এখন রমাদানের টাইম, তো রমাদানের টাইম, এই প্রোডাক্টিভ রমাদানটাকে তোমাদের সর্বোচ্চভাবে ইউজ করতে হবে। এবং তোমরা যেটা করবে, আমি তোমাদেরকে যেটা পড়িয়েছি এবং তোমরা বাসায় আবার ওটা পড়বা। তোমাদের যে পাঠ্য বই আছে ওই পাঠ্য বইটা পুরো ডিটেলস পড়বা। আমরা আশা রাখছি তোমাদের সাথে আমাদের এই জার্নিটা ইনশাল্লাহ খুবই মঙ্গলকর এবং শুভকর হবে ইনশাল্লাহ। সেই আশা রেখে তোমাদের সাথে আজকে আমি বিদায় নিচ্ছি। হাসান জুবায়ের ভাইয়া, আবার দেখা হবে খুব শীঘ্র একটি ক্লাসে। সেই সাথে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।